তেহরানের একটি সুসজ্জিত রাজকীয় হলরুম, ঝাড়বাতির ম্রিয়মান আলোয় চারপাশের পরিবেশটা অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ। হলরুমের চার দেয়ালে বিশাল সব আর্টওয়ার্ক, যেখানে পারস্যের হাজার বছরের শৌর্য বীর্যের ইতিহাস খোদাই করা। কিন্তু আজ সেখানে কোনো উৎসবের আমেজ নেই, পিনপতন নীরবতা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রাষ্ট্রপ্রধান, স্পিকার এবং বিশেষ প্রতিনিধিরা কালো পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তাদের সবার গন্তব্য একটি, প্রতিরোধের মহান নায়ক, আজীবন পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে যাওয়া আব্দুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানানো। এই সারিতেই অত্যন্ত শান্ত এবং ভাবগম্ভীর চেহারায় দাঁড়িয়ে আছেন একজন মানুষ। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তার চোখে মুখে শোকের ছায়া, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত চাপা উৎকণ্ঠা। তিনি জানেন তিনি আজ শুধু একটি জানাজায় আসেননি, তিনি এসেছেন একটি বরফ জমাট বাঁধা কূটনৈতিক সম্পর্ককে গলাতে। তিনি জানেন গত কয়েক মাস ধরে ঢাকা এবং তেহরানের মধ্যে এক অদৃশ্য বরফ শীতল দেয়াল তৈরি হয়েছে। এই দেয়ালটি ভাঙতে না পারলে শুধু কূটনীতি নয়, বাংলাদেশের অর্থনীতির একটি বিশাল অংশ হরমুজ প্রণালীর কালো জলে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। হঠাৎ হলরুমের বিশাল দরজা খুলে গেল। তেহরানের অন্যতম প্রভাবশালী নেতা, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ধীর পায়ে ভেতরে প্রবেশ করলেন। তার মুখমণ্ডল শোকাহত, কিন্তু চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তিনি একে একে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে করমর্দন করতে করতে এগিয়ে আসছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের হার্টবিট হয়তো এই মুহূর্তে কিছুটা বেড়ে গিয়েছিল। গালিবাফ কি শুধু প্রথাগত হ্যান্ডশেক করে চলে যাবেন, নাকি বাংলাদেশের সেই কূটনৈতিক ভুলের ক্ষোভ এখনও তার চোখে মুখে জলজল করবে? কিন্তু গালিবাফ যখন হাফিজউদ্দিন আহমেদের সামনে এসে দাঁড়ালেন, তখন পুরো বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে যেন এক অভাবনীয় জাদুকরী দৃশ্য মঞ্চস্থ হলো। গালিবাফের শোকাহত মুখে হঠাৎ করে এক চওড়া উষ্ণ হাসি ফুটে উঠল। তিনি শুধু হাত মেলালেন না, তিনি দুহাত বাড়িয়ে বাংলাদেশের স্পিকারকে অত্যন্ত আবেগের সাথে নিজের বুকে টেনে নিলেন। এক দীর্ঘ উষ্ণ আলিঙ্গন। তেহরানের সুসজ্জিত হলের এই একটিমাত্র দৃশ্য, আর তাতেই যেন নিমেষেই উড়ে গেল দুই দেশের মাঝখানে জমে থাকা সব রাগ, ক্ষোভ আর অভিমান। আন্তর্জাতিক কূটনীতির সব জটিল হিসাব নিকাশ পাশে সরিয়ে রেখে এই দৃশ্যটি পুরো বিশ্বকে মনে করিয়ে দিল ইরান আর বাংলাদেশ আসলে ভাই ভাই। কিন্তু এই আলিঙ্গনের পেছনের রহস্যটা কি? কেন তৈরি হয়েছিল এই রাগ আর অভিমান? সেই রোমহর্ষক রাজনৈতিক থ্রিলারের পাতা উল্টাতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগের সেই ভয়াল দিনটিতে। কয়েকদিন আগেও গল্পটা এরকম ছিল না। দিনটি ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসের অন্যতম কালো একটি দিন। পশ্চিমা আধিপত্যবাদের দুই সবচেয়ে বড় শক্তি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এক কাপুরুষোচিত এবং পৈশাচিক হামলা চালায় ইরানের বুকে। রাতের আকাশ চিরে ধেয়ে আসা গাইডেড মিসাইল আর স্টেলথ ড্রোনের হামলায় শুধু সামরিক স্থাপনাগুলোই ধ্বংস হয়নি, শহীদ হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা। এই হামলার বিভৎসতা এখানেই শেষ ছিল না। মিসাইলের আঘাতে যখন একটি স্কুলের ফুলের মতো নিষ্পাপ শিশুরা ঝরে পড়ল, তখন সারা বিশ্বের বিবেকবান মানুষের মনে এক তীব্র প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যায়। বাংলাদেশেও এই হামলার ধাক্কা লেগেছিল বেশ জোরে সোরে। এই দেশের 18 কোটি মানুষের হৃদয় সেদিন সাধারণ ইরানিদের মতোই শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। এদেশের চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, মসজিদ থেকে শুরু করে রাজপথ, সব জায়গায় কেবল একটাই আলোচনা ছিল। পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যিনি আজীবন একটি ইস্পাত কঠিন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই প্রতিরোধের মহান নেতার এমন আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না। এরপর যখন ইরান ঘুরে দাঁড়ালো, তখন তারা শোককে শক্তিতে পরিণত করে মিসাইল আর ড্রোন দিয়ে ইসরায়েলের দিকে প্রতিরোধ শুরু করলো। তখন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সাধারণ মানুষ আনন্দে হাততালি দিয়ে উঠেছিল। তারা যেন নিজেদের অব্যক্ত ক্ষোভের প্রতিশোধই দেখতে পাচ্ছিল ইরানের সেই প্রতিরোধের মধ্যে। কিন্তু মুশকিলটা হলো অন্য জায়গায়। দেশের সাধারণ মানুষের মনে যখন ক্ষোভ আর শোকের আগুন জ্বলছে, যখন তারা প্রকাশ্যেই আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামছে, ঠিক তখন বাংলাদেশ সরকারের দিক থেকে আসা প্রতিক্রিয়াটি ছিল চরম হতাশার। সরকার আনুষ্ঠানিকভাবে যে কূটনৈতিক বিবৃতি দিল, তা ছিল অতি সতর্ক, শীতল এবং নিষ্প্রাণ। সেই বিবৃতিতে ছিল না কোনো শোকের গভীরতা, না ছিল ইসরায়েল আমেরিকার প্রতি কোনো কড়া নিন্দা। বরং বিবৃতির ভাষা এমনভাবে ড্রাফট করা হয়েছিল যা পড়লে মনে হয় যেন পুরো ঘটনার দোষ ছিল ইরানেরই। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকাকে খুশি রাখার জন্য বা তাদের রক্তচক্ষু এড়িয়ে চলার জন্যই হয়তো ঢাকার নীতি নির্ধারকরা এই ধরনের একটি ডাউন প্লে করা বা ধামাচাপা দেওয়া বিবৃতি দিয়েছিলেন। পরবর্তীতে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে সরকার আরেকটি বিবৃতি দিলেও সেখানেও বাংলাদেশের আমজনতার অকৃত্রিম আবেগ আর ক্ষোভের বিন্দুমাত্র প্রতিফলন ছিল না। এটি ছিল কূটনীতির নামে সাধারণ মানুষের আবেগের সাথে এক চরম বেইমানি।
স্বাভাবিকভাবেই তেহরান বাংলাদেশ সরকারের এই মেকি এবং শীতল প্রতিক্রিয়া মোটেও সহজভাবে গ্রহণ করেনি। যে দেশটি সবসময় বাংলাদেশের পাশে থেকেছে, যে দেশটি বিশ্বমঞ্চে সবসময় মুসলিম উম্মার কথা বলে, তাদের সবচেয়ে বড় বিপদের দিনে বন্ধু রাষ্ট্রের এমন আচরণে তারা চরমভাবে আহত হয়েছিল। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমি জাহানাবাদী এই কষ্ট এবং অসন্তোষের কথা কোনোরকম লুকোছাপ না করে একদম স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকে আমরা অন্তত সত্যের পক্ষে একটি জোরালো অবস্থান আশা করেছিলাম। রাষ্ট্রদূতের এই বক্তব্যের পর দুই চিরন্তন বন্ধুর মধ্যে হঠাৎ করেই তৈরি হয় এক অদৃশ্য দেয়াল। শুরু হয় কূটনৈতিক শীতলতা। আর এই শীতলতার বাস্তব এবং ভয়ঙ্কর প্রভাব গিয়ে পড়ে সোজা সমুদ্রের বুকে। বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ রুট হল হরমুজ প্রণালী। ইরান যখন এই প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও কঠোর করল, তখন সেখানে আটকে যায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঐতিহ্যবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ৩১ জন নাবিক ও ক্রু নিয়ে মাঝ সমুদ্রে আটকে পড়া এই জাহাজটি বাংলাদেশের অর্থনীতির জন্য এক বিশাল বিপদের সংকেত ছিল। একদিকে কূটনৈতিক শীতলতা, অন্যদিকে জাহাজ আটকে পড়া। সম্পর্কটা তখন সত্যি এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে। মনে হচ্ছিল হয়তো ঢাকা এবং তেহরানের এই ঐতিহাসিক বন্ধুত্বের গল্পটা এখানেই শেষ হতে যাচ্ছে। কিন্তু কথায় বলে না, সময় সব ক্ষত শুকিয়ে দেয়। ইরানের উপর চাপিয়ে দেওয়া সেই যুদ্ধ আপাতত থেমেছে। পরাশক্তি আমেরিকা ও ইসরায়েল শেষ পর্যন্ত তেহরানের অকল্পনীয় প্রতিরোধের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। তারা বুঝতে পেরেছে এই জাতিকে বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়। ইরান এখন তাদের মহান নেতা আলী খামেনিকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে। এই কঠিন বিদায় লগ্নে তেহরান কিন্তু তাদের পুরনো বন্ধু বাংলাদেশকে ভুলে যায়নি। সব অভিমান, সব কূটনৈতিক দূরত্ব একপাশে সরিয়ে রেখে বিশেষ আমন্ত্রণ পাঠানো হলো ঢাকাতেও। এই আমন্ত্রণটি ছিল ঢাকার জন্য একটি বড় অগ্নিপরীক্ষা। ঢাকা কি এবারও পশ্চিমাদের ভয়ে গুটিসুটি মেরে থাকবে, নাকি সাহসের সাথে ভাইরাসের মতো ছড়িয়ে পড়া এই কূটনৈতিক শীতলতার অবসান ঘটাবে? ভ্রাতৃত্বের সেই ডাকে সাড়া দিয়ে সব দ্বিধাদ্বন্দ্ব আর জড়তা পেছনে ফেলে তেহরানে ছুটে যান বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এটি কেবল একজন স্পিকারের সফর ছিল না, এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রের তার শেকড়ের দিকে ফিরে যাওয়ার যাত্রা। এবার ফিরে আসি তেহরানের সেই সুসজ্জিত হলের দৃশ্যে। স্পিকার বাঘের কালিবাফ যেখানে বাংলাদেশের স্পিকারকে জড়িয়ে ধরলেন, তা শুধু সৌজন্যতা ছিল না, তা ছিল বিশ্ব রাজনীতির মঞ্চে এক বিরাট গগনবিদারী বার্তা। আমাদের মনে রাখতে হবে, গালিবাফ শুধু একজন স্পিকারই নন। আমেরিকার সাথে ইরানের সাম্প্রতিক যত কূটনৈতিক দর কষাকষি, যত কৌশলগত আলোচনা এবং যুদ্ধের ময়দানে রিমোট কন্ট্রোল, সবকিছুর প্রধান রূপকার হলেন তিনি হলেন ইরানের সেই লৌহ মানব যার চোখের ইশারায় মধ্যপ্রাচ্যের মানচিত্র কেঁপে ওঠে। সেই মানুষটির মুখের এই চওড়া হাসি আর আন্তরিকতায় প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশ সরকারের আগের সেই দুর্বল কূটনৈতিক প্রতিক্রিয়া ইরান ভুলে গেছে। তারা আবারও ঢাকাকে তাদের পুরনো বিশ্বস্ত বন্ধু হিসেবে সানন্দে গ্রহণ করেছে। এই আলিঙ্গনটি আমেরিকার জন্য একটি বড় চপেটাঘাত। আমেরিকা ভেবেছিল তাদের চাপে বাংলাদেশ হয়তো ইরান থেকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু তেহরানের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের স্পিকারের এই উপস্থিতি প্রমাণ করল বাংলাদেশ এখন আর কারো চোখ রাঙানিকে ভয় পায় না। শুধু কোলাকুলি বা আলিঙ্গনই নয়, দুই নেতার মধ্যে এরপর এক একান্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের চমৎকার কিছু কৌশলগত এবং মনস্তাত্ত্বিক দিক রয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের মাটিতে দাঁড়িয়ে কোনো রাখঢাক না করে অত্যন্ত দৃঢ় কণ্ঠে আলী খামেনির নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি পশ্চিম আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। আর এর মাধ্যমেই বাংলাদেশ সরকার তার আগের সেই দুর্বল ও অতি সতর্ক অবস্থানের এক চমৎকার ভারসাম্য বা ড্যামেজ কন্ট্রোল তৈরি করে নিল। স্পিকারের এই সময়োপযোগী এবং সাহসী পদক্ষেপ মূলত দেশের কোটি কোটি সাধারণ মানুষের মনের কথাটিকেই আজ রাষ্ট্রীয়ভাবে তেহরানের কাছে পৌঁছে দিল। যে ক্ষোভ, যে ঘৃণা বাংলাদেশের মানুষ তাদের ড্রয়িং রুমে বসে প্রকাশ করছিল, আজ তা তেহরানের রাষ্ট্রীয় দরবারে উচ্চারিত হলো। এই একটি পদক্ষেপ ইরানের বুকে জমে থাকা সমস্ত অভিমান ভাঙতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কথাতেও উঠে এসেছে দুই দেশের মধ্যকার সেই ঐতিহাসিক বন্ধুত্বের কথা। ফার্সি ও বাংলা ভাষার গভীর সাংস্কৃতিক বন্ধন আমাদের শেকড়ের সাথে মিশে আছে। আমাদের কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সবার সাহিত্যেই পারস্যের সুবাস মিশে আছে। আমাদের জাতীয় কবি হাফিজ, খৈয়াম আর রুমির কবিতায় যে অনুপ্রেরণা খুঁজে পেয়েছিলেন, তা আজ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দুই দেশের মানুষের মধ্যকার এই ভালোবাসার গল্প কোনো রাজনৈতিক চুক্তি দিয়ে তৈরি হয়নি। এটি তৈরি হয়েছে হাজার বছরের আধ্যাত্মিক এবং আত্মিক লেনদেনের
মাধ্যমে তেহরানের এই উষ্ণ আলিঙ্গন নতুন করে জানান দিল ভূরাজনৈতিক টানাপোড়েনে পরাশক্তিগুলোর চাপে মাঝে মাঝে ভুল বোঝাবুঝির কালো মেঘ জমতেই পারে, কিন্তু আত্মা ও সংস্কৃতির যে গভীর টান তাকে কখনো অস্বীকার করা যায় না। শত বাধা এলেও এই দুই জাতি আবার একে অপরের বুকেই ফিরে আসবে। সব রাগ, ক্ষোভ আর অভিমান পেছনে ফেলে বাংলাদেশ ও ইরান আবারও তাদের বন্ধুত্বের এক নতুন ও গৌরবময় অধ্যায় সূচনা করল। এই কথা এখন নির্দ্বিধায় বলাই যায়। রাত গভীর হচ্ছে তেহরানের বুকে। শোকাহত শহরটিতে হয়তো এখনো কান্নার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু সেই কান্নার মাঝেই লুকিয়ে আছে এক নতুন জাগরণের শপথ। বাংলাদেশের প্রতিনিধি দল হয়তো এখন তাদের হোটেলে ফিরে আগামীকালের কূটনৈতিক পদক্ষেপগুলোর ছক কষছে। হরমুজ প্রণালীতে আটকে থাকা এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি হয়তো খুব শিগগিরই তার নোঙর তুলে দেশের পথে রওনা দেবে। কিন্তু 1000 কিলোমিটার দূরে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস আর নয়াদিল্লির সাউথ ব্লকে আজ রাতের ঘুম হারাম। তারা দেখছে যে দেশটিকে তারা এতদিন ভয় দেখিয়ে, নিষেধাজ্ঞার জুজু দেখিয়ে নিজেদের পকেটে রাখতে চেয়েছিল, সেই দেশটি আজ সরাসরি তাদের শত্রুর বুকে আলিঙ্গন করছে। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। ঢাকা প্রমাণ করে দিল আমরা কারো দয়ার উপর নির্ভরশীল নই। আমরা জানি কখন, কোথায় এবং কিভাবে আমাদের বন্ধুদের পাশে দাঁড়াতে হয়। পরাশক্তিগুলো হয়তো ভাবছে তারা নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে, তারা হয়তো ভাবছে বাংলাদেশের উপর নতুন কোনো অর্থনৈতিক বা কূটনৈতিক চাপ সৃষ্টি করবে, কিন্তু তারা জানে না যে জাতি একবার শেকল ভাঙতে শেখে তাকে আর কোনো চোখ রাঙানি দিয়ে আটকে রাখা যায় না। তেহরানের মাটিতে স্পিকারের ওই আলিঙ্গন কেবল একটি বন্ধুত্বের শুরু নয়, এটি হলো পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে এক নতুন অপ্রতিরোধ্য জোটের নীরব ঘোষণা।